আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এরা নিশ্চয়ই কোনো ফন্দি পাকাচ্ছে, দেখ না কেমন খুশুর ফুসুর 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 করছে। নূর ঠোঁট উল্টে বলল, কি জানি, আমি কিছু জানি না। তানি সানার দিকে তাকিয়ে বলল, সানা তুমি কিছু জানো? না না ছোট ভাবি, আমিও কিছু জানি না। হঠাৎ নিশি এসে বলল, ভাবি আমি জানি ওরা কি পাকাচ্ছে, আমি ব্রেকিং নিউজ পেয়েছি। সবাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি? শুনেছি ছেলেরা নাকি আজ রাতে ব্যাচেলার পার্টি করবে, সেটারই প্ল্যানিং করছে ওরা। তানি বলে উঠল, কি ওরা ব্যাচেলার পার্টি করছে আর আমাদের জানালেও না? এক্ষুনি আবিরকে মজা দেখাচ্ছি। নূর বলে উঠল, আরে করুক না, তাতে কি হয়েছে? ওরা ছেলেরা একটু মজা করতেই যাচ্ছে, আমাদের একটু ওদের স্পেস দেওয়া উচিত। তানি বলে উঠল, আরে গাদি, তুই কিছুই জানিস না। এইসব ব্যাচেলার পার্টিতে সব ছেলেরা মেয়েদের নিয়ে এসে নাচ গান করে, আনন্দ ফুর্তি করে, বুঝেছিস? নূর মুচকি হেসে বলল, আদিত্যের উপর আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি, ও এমন কাজ কখনো করতে পারে না। সানা বলে উঠল, হ্যাঁ ছোট ভাবি, বড় ভাবি একদম ঠিক বলেছে, ওরা এমন কাজ কখনোই করবে না, আর চাইলেও আদিত্য ভাইয়া থাকতে সেটা কখনো পারবে না। নিশি বলে উঠল, আর আমরা ওদের পেছনে পড়ে ওদের সামনে নিজেদের ওয়েট কেন কমাবো? ওরা যদি ব্যাচেলর পার্টি করতে পারে তাহলে আমরাও গার্লস পার্টি করব। ওরা ওদের মতো মজা করবে আর আমরা আমাদের মতো মজা করব। কেমন আইডিয়া? সানা বলে উঠল, ওয়াও, ইটস এ গ্রেট আইডিয়া, আমরা তো ওদের থেকেও বেশি মজা করতে পারবো। তানিও হাসি মুখে বলল, ঠিক আছে, তাহলে আমরাও আজ রাতে পার্টি করব, কিন্তু কোথায় করব? সানা বলে উঠল, আমাদের বাড়ির সাথে করব, ওখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না। তানি বলে উঠল, ঠিক আছে, ডান, তাহলে ওই কথাই রইল। নূর আমতা আমতা করে বলল, আমি আগে আদিত্যকে জিজ্ঞেস করে নিই, ওকে না জানি আমি কিছু করতে চাই না। তানি বলে উঠল, ওরা তো ঠিকই আমাদের না জানিয়ে পার্টি করছে, তাহলে আমরা কেন জিজ্ঞেস করব? ভাব ধরে বলল, অন্যদের কথা জানি না, তবে আমি জানি আদিত্য আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে পার্টিতে যাওয়ার আগে। ও তাহলে ওই কথাই রইল, আজ রাত বাড়ির পেছন সাইডে পুকুর পাড়ে আমরা পার্টি করব, ওকে? বলছি তোরা জানা, আমার না সব পার্টির মুড নেই, আমার খুব ঘুম পাচ্ছে। আবির বলে উঠল, ভাই তোর মনে হয় না বিয়ের পর থেকে তুই সকাল সকাল ঘুমাতে শুরু করেছিস? তোর কি মনে হয় আমরা এসব কিছু বুঝি না? দেখ মেরা ভাই, এক রাত একটু বউয়ের কাছ থেকে কিছুক্ষণ দূরে থাকলে তুই মরে যাবি না। তাই বাহানা বাদ দিয়ে পার্টিতে যাওয়ার জন্য রেডি হ, না হলে তুই তো আমাকে চিনিসই, আমি এমন ব্যবস্থা করব যে তুই শুধু এক রাত না, এখানে যে কয়দিন থাকবি সেই কয়দিনই ভাবিকে তোর থেকে আলাদা রাখবো, বলে দিলাম। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল, ওকে ওকে ঠিক আছে, তোরা যখন এত ইনসিস্ট করছিস তাহলে আমি আসবো। শাইম বলে উঠল, ব্রো আমরা কি পার্টিতে ড্যান্সার আনবো? হেব্বি মজা হবে। আদিত্য বলে উঠল, নো নো, এসব কিছুই করা যাবে না। নূর এসব ব্যাপারে অনেক সেন্সিটিভ, তাই এসব ফালতু আইডিয়া বাদ। সবাই আদিত্যের কথায় রাজি হয়ে গেল। রাত ৮টা। নূর আয়নার সামনে দাঁড়িয়ে নিচের গহনা খুলছে, যেগুলো ও হলুদের অনুষ্ঠানের জন্য পরেছিল। তখনই আদিত্য পেছন থেকে এসে নূরের কোমর জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে নিয়ে নেশালো কণ্ঠে বলল, নিড এনি হেল্প প্রাণ পাখি? আপনার খেদমতে বান্দা হাজির আছে। নূর মুচকি হেসে বলল, নো, আই ডোন্ট নিড এনি হেল্প, আই ক্যান ডু ইট মাইসেলফ। তুমি কি খেদমত করতে পারবে তা আমার ভালো করেই জানা আছে। আদিত্য নূরের ঘাড়ে চুমু খেয়ে বলল, শোনো না প্রাণ পাখি, একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? আসলে বয়েজরা সবাই মিলে ব্যাচেলর পার্টি প্ল্যান করেছে। আমার যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ওরা ছাড়ছে না, তাই আমাকে যেতে হবে। নূর আদিত্যের দিকে ঘুরে দুই হাতে আদিত্যের গলা জড়িয়ে ধরে বলল, তো যাও না, ওরা একটু ফান করতে যাচ্ছে, সেখানে তুমি না গেলে ওদের খারাপ লাগবে। কিন্তু ওখানে তো অনেক রাত পর্যন্ত থাকতে হবে, এতক্ষণ রুমে তোমার একা একা খারাপ লাগবে না? তোমাকে ছেড়ে আমার একটু যেতে ইচ্ছে করছে না। এমন কিছুই হবে না, কারণ তোমাদের দেখা দেখি মেয়েরাও সবাই পার্টি করার ডিসিশন নিয়েছে, তাই আমাকে ওখানে থাকতে হবে। তোমার কোনো সমস্যা নেই তো? আদিত্য মুচকি হেসে বলল, আমার কি সমস্যা থাকবে? তোমরা মেয়েরা একটু এনজয় করবে, এটা তো ভালো কথা। শুধু আমরা ছেলেরাই মজা করব আর মেয়েরা বসে থাকবে, তার চেয়ে ভালো
আমরা দুজনরাই আনন্দ করি, তাহলে কারোরই খারাপ লাগবে না। নূর মুচকি হেসে বলল। থ্যাংক ইউ রাজকুমার। আদিত্য নূরের ঠোঁটে ফট করে একটা চুমু খেয়ে বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম রানী সাহেবা। তাহলে আমি রেডি হয়ে নেই? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও রেডি হয়ে নিই। কথাটা বলে নূর কাবার্ড থেকে ড্রেস বের করে ওয়াশরুমে গেল, আর আদিত্য রুমের ভেতরে চেঞ্জ করে রেডি হতে লাগলো। আদিত্য আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, তখনই নূর ওয়াশরুমে দরজা খুলে বেরিয়ে এলো। আদিত্য আনমনেই নূরের দিকে তাকালো, আর তাকাতেই আদিত্যের হার্টবিট যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। নূর আজ ব্লু রঙের লেগিংস প্যান্ট পরেছে, তার উপরে পিঙ্ক কালারের একটা শর্ট টপস পরেছে, গলায় স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। নূরকে এই প্রথম ওয়েস্টার্ন ড্রেসে দেখে আদিত্য যেন হুঁশ হারিয়ে ফেলছে। হা হয়ে নেশা ভরা চোখে তাকিয়ে আছে নূরের দিকে। তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে যেতে লাগলো আদিত্য। আদিত্যকে এভাবে আসতে দেখে নূর লাজুক হেসে এক পা করে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে একসময় দেওয়ালের সাথে লেগে গেল। আদিত্য নূরের কাছে এসে নূরের দুই দিকে দেওয়ালে হাত রেখে নূরকে আটকে দিল। নূরের মুখের উপর ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, দিস ইজ নট ফেয়ার প্রাণ পাখি। আমাকে এভাবে টর্চার কি মানে হয়? আমার এমনিতেই তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তার উপর তুমি এই লুকে আমার সামনে এসে আমাকে আরও পাগল করে দিচ্ছ। এখন তো কিছুতেই তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এখন কি করব আমি বলো? নূর নিচের দিকে তাকিয়ে লাজুক হেসে বলল, ওরা বলেছে আজকে সবাই যেন ওয়েস্টার্ন ড্রেস পরে। আমি মানা করেছিলাম কিন্তু শোনেনি। আদিত্য নূরের গালে দুই আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, তাহলে তো ওদের একটা থ্যাঙ্কস দিতে হয়, ওদের জন্য আজ তোমার এই রূপ দেখতে পেলাম। বাই দ্য ওয়ে, এই লোকে কিন্তু তোমাকে চরম হট লাগছে, ইচ্ছে করছে একদম খেয়ে ফেলি। কথাটা বলেই আদিত্য মুখ নামিয়ে নূরের গলায় আলতো করে একটা কামড় দিল। তারপর সেই কামড় দেওয়া জায়গায় চুমু খেতে লাগলো। নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে প্লিজ। আদিত্য নূরের গলায় চুমু খেতে খেতে বলল, হোক, আমরা যাব না। দেখো, আমরা না গেলে আবির আর টানি দুজনেই মন খারাপ করবে, প্লিজ বোঝার চেষ্টা করো। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে নূরের কপালে কপাল ঠেকিয়ে বলল, ঠিকই বলেছ, উই হ্যাভ টু গো। দুজন রেডি হয়ে একটু পরে বেরিয়ে এলো। নিচে ছেলেরা সবাই পার্টির জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে আদিত্যের জন্য। হঠাৎ ওদের সামনে মেয়েরা একে একে বেরিয়ে এলো। ওদের দেখে ছেলেদের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। মেয়েরা এক একজন যেন এক একটা হটনেস ওভারলোড হয়ে গেছে। সব মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে স্টাইলিশ আবদার নিয়ে কেয়ামত নামাচ্ছে। ছেলেদের সব কটার যেন হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। বেচারা সবাই শকড খাওয়ার মতো হা হয়ে তাকিয়ে আছে। ওরা নিজেদের পার্টি কি করবে? মেয়েদের সাথে ওদের ব্রেইন খুলে চলে এসেছে। মেয়েরা ছেলেদের এমন অবস্থা দেখে বাঁকা হেসে অ্যাটিটিউড নিয়ে ওদের সামনে দিয়ে হেঁটে উপরে চলে গেল। ছেলেরা এখনো হা হয়ে তাকিয়ে আছে। একটু পরে আদিত্য ওদের কাছে এসে দাঁড়ালো। ওদের অবস্থা দেখে আদিত্য বুঝতে পারছে যে এদের অবস্থাও ওর মতোই হয়েছে। আদিত্য সবার চোখের সামনে হাত নাড়িয়ে বলল, বয়েস, পিকচার খতম হয়ে গয়া, এখন বাস্তবে ফিরে এসো। আদিত্যের কথায় সবার হুঁশ এলো। আবির বিস্ময় নিয়ে বলল, ভাই এইসব কি ছিল? স্বপ্ন নাকি বাস্তব? আর মেয়েরা সব ক্যাটরিনা কাইফ সেজে কোথায় যাচ্ছে? আদিত্য বলে উঠল, না রে ভাই, এগুলো সবই বাস্তব। আমিও একটু আগে এই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে এসেছি। মানে শুধু আমরা না, আমাদের মতো মেয়েরাও আজ রাতে গার্লস পার্টি করবে। শাইম বলে উঠল, ভাই আমারও তো এখন এই পার্টি রেখে ওই পার্টিতে যেতে ইচ্ছে করছে। আবির বলে উঠল, নেমো খারাম, পার্টি বদলু, মাত্রই এই দলে ছিলি, এখনই আবার ওই দলে যেতে চাচ্ছিস? লজ্জা কর না তোর? আরে ওরা যতই ফ্যাশন শো করুক, মজা তো আমাদের পার্টিতেই হবে, দেখে নিস। এখন সময় নষ্ট না করে চল পার্টিতে যাই, তাড়াতাড়ি পার্টি শেষ করে ঘুমাতে হবে। আমার আবার কাল অনেক কাজ আছে, বিয়ে করতে হবে, বাসর করতে হবে, কত মেহনত লাগবে জানিস, তাই শরীরে একটু আরামের দরকার আছে। আবিরের কথায় সবাই হেসে দিল। তারপর ওরা পার্টিতে চলে গেল। বাড়ির পিছন সাইডে পুকুর পাড়ে পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ওর মন চেয়ে আছে নূরের কাছে। আদিত্য একটা সোফায় বসে ফোন বের করে কিছু দেখতে লাগলো। একটু পরে শাইম আদিত্যের পাশে বসে দুষ্টু হেসে বলল, ব্রো, তুমিও আমার মতো ওদের পার্টির কথা ভাবছো তাই না?
আদিত্য কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। একটু পরে ওখানে তাসিরও এসে বসে বলল, ইয়ার চল না একটু যেয়ে দেখি ওদের পার্টি কেমন চলছে। আদিত্য আবারও রহস্য হাসি দিয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। এবারও ওখানে আবির এলো। আবির বলে উঠল, ভাই লোক, তোরা পার্টি বাদ দিয়ে এখানে কি করছিস? শাইম বলে উঠল, মেয়েদের পার্টির কথা ভাবছি ব্রো, একটু দেখতে ইচ্ছা করছে ওরা কি করছে। আবির আমতা আমতা করে বলল, আসলে না, আমারও দেখতে ইচ্ছে করছে, চল আমরা গিয়ে দেখি ওরা কি করছে। কথাটা বলে আবির আদিত্যের দিকে তাকিয়ে বলল, কিরে তুই কি ফোনে ঢুকে আছিস? আমরা কি বলছি শুনেছিস তুই? আদিত্য ফোনের দিকে তাকিয়ে বলল, তোদের চিন্তাভাবনা যেখানে শেষ হয় আমার সেখান থেকে শুরু হয়। তোরা দেখার কথা বলছিস, আমি তো অলরেডি দেখা শুরু করে দিয়েছি। সবাই ভ্রু কুচকে বলল, মানে তোরা হয়তো ভুলে গিয়েছিস যে আবিরের বিয়ের জন্য আমি পুরো বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছি উইথ সাউন্ড সিস্টেম, তাই আমি এখন ওদের পার্টির লাইভ টেলিকাস্ট দেখছি। কথাটা বলে আদিত্য হাতে থাকা ফোনটা সবার দিকে ঘুরিয়ে দেখালো, যেখানে মেয়েদের পার্টি দেখা যাচ্ছে। সবাই আশ্চর্য হয়ে বলে উঠল, ওয়াও ভাই, ইউ আর গ্রেট, কি আইডিয়া বের করেছে। তারপর সবাই একসাথে মিলে মেয়েদের পার্টি দেখতে লাগলো। ছাদের উপর মেয়েদের পার্টির জন্য জাঁকজমক আয়োজন করা হয়েছে। সাউন্ড বক্স, খাবার দাবার সবকিছুই আছে। তানিকে বসানোর জন্য ছোট্ট একটা সিংহাসন করা হয়েছে, সেখানে তানি বসে আছে, আর মেয়েরা সবাই আনন্দ ফুর্তি করছে। একটু পরে নিশি হাতে মাইক নিয়ে এসে সবার মাঝখানে খোলা জায়গায় দাঁড়ালো। তারপর মাইকে বলতে শুরু করলো, হ্যালো হ্যালো, মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ। গুড ইভিনিং লেডিস অ্যান্ড লেডিস। এমনিতে তো বেশি কথা বলার অভ্যাস আমার নেই, তাও বলছি, আমরা সবাই জানি যে কাল আমাদের তানি আর আবির ভাইয়ার বিয়ে, তো সেই উপলক্ষে আমরা এখানে গার্লস পার্টি করছি। আর পার্টিতে নাচ গান না হলে কেমন হয়, একদম আলু ছাড়া সিঙ্গারা হয়ে যায়। তাই এখন আপনাদের সামনে একটা পারফরম্যান্স হতে চলেছে। পারফরম্যান্সটা আমাদের ব্লাইট আর গুমকে ডেডিকেট করে তৈরি করা হয়েছে। সো গার্লস, পুট ইয়োর হ্যান্ডস টুগেদার ফর সানা অ্যান্ড নূর। কথাটা বলে নিশি ওখান থেকে সরে গেল। একটু পরে ওখানে নূর হেলে দুলে এন্ট্রি নিল। নূরকে দেখে তানি অবাক হয়ে গেল, কারণ নূর একদম সেম টু সেম তানির মতো ড্রেস আপ করে তানির মতোই অঙ্গভঙ্গি দেখাচ্ছে। এসব সবকিছু আদিত্যের ফোনে দেখতে পাচ্ছে। নূরকে এভাবে দেখে আদিত্য যেন একটা ঝটকা খেল। বাকি সবাইও অবাক হয়ে তাকিয়ে আছে। নূর তানির মতো হেলে দুলে হাঁটছে। হঠাৎ সানা বাইকে এন্ট্রি নিয়ে এসে নূরের সামনে ব্রেক মারল। সানাকে দেখে সবাই আরও এক দফা অবাক হলো। সানা পুরো আবিরের মতো লুক নিয়েছে, আবিরের মতো ড্রেস আপ, মাথায় আবিরের চুলের মতো একটা পরচুল লাগিয়েছে, চোখে কালো সানগ্লাস। সানাকে এই রূপে দেখে তাসির বেচারার কাশি উঠে গেল। তা দেখে বাকি ছেলেরা মিটিমিটি হাসছে। সানা নূরের সামনে বাইক থামিয়ে বাইক থেকে নেমে ছেলেদের মতো অ্যাটিটিউড নিয়ে টেডি স্মাইল দিয়ে নূরের সামনে এসে দাঁড়ালো। নূর তা দেখে লাজুক লাজুক হাসছে। তখনই সাউন্ড বক্সে মিউজিক বেজে উঠল। সানা নূরের কাছে এসে টেডি স্মাইল দিয়ে নূরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে ছেলেদের মতো অ্যাটিটিউড নিয়ে দিয়ে গেল। ওই তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে। সানা হাত উপরে তুলে নূরকে নিজের মাসেলস দেখিয়ে দেখিয়ে পুরুষালী ভাব ধরে গাইল, আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব জিরো। নূর সানাকে দেখে নিজের ঠোঁট কামড়ে দুই হাত পানি ছাড়ার মতো করে এমন ভাব দেখাচ্ছে যেন এমন শুনে, তুই আমার হিরো, তুই আমার হিরো, তুই আমার হিরো, বাকি সব জিরো। নূরের একটা ছবি দেখিয়ে নাচতে নাচতে গাইল, পকেটে মানি ব্যাগে আজ তোর ঘরের মাঠ, শুধু আছে তোর ফটো, তাতে ঠাই বাট। নূর সানার চারপাশে ঘুরে ঘুরে নাচতে নাচতে গাইল, চাই না গয়না কাটি, শুধু চাই তোকে আজ, হোক না হয় চটি, তুই আমার রংবাজ, তুই আমার হিরো, তুই আমার হিরো, তুই আমার হিরো, বাকি সব জিরো। সানাও নূরের সাথে নাচতে নাচতে গাইল, আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব জিরো। বাড়ি গাড়ি নেই যে আমার, কেন ফুটপাথ,
তোর প্রেমে পড়ে এবার কবে দেব বাজিমাত। নূর সানাকে দেখিয়ে নাচতে নাচতে গাইল, তুই আমার জঙ্গলি সোনা বেঙ্গল টাইগার, জীবনের তোকে আমি চাইছি যে বারবার। সানা নূরের হাত ধরে ঘুরিয়ে নাচতে নাচতে গাইল, তুই আমার রানী আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে, পড়ে নে বেনারসি পালকি সাজারে, পাবি না আমার মতো বাংলা বাজারে। আমি তোর হিরো আমি তোর হিরো, বাকি সব চিরো। আমি তোর হিরো আমি তোর হিরো, বাকি সব চিরো। নাচের শেষে সানা নূরকে নিজের এক হাতের ওপর বাঁকা করে দিয়ে আর এক হাত দিয়ে কোমর ধরে রাখলো। পারফরমেন্স শেষে সবাই জোরে জোরে করতালি আর সিটি দিতে লাগলো। তানিও খুশিতে লাফিয়ে উঠে বলল, ওয়াও, দিস দ্য বেস্ট পারফরমেন্স অফ দ্য ডে। এদিকে ছেলেরা এতক্ষণ ওদের পারফরমেন্স দেখে এখনো শকের ভেতরেই আছে। হা হয়ে গেছে সবগুলো। আদিত্য ভাবছে নূর যে এত ভালো ডান্স করতে পারে তা তোর জানাই ছিল না। একটু পরে তানির কিছু কাজিন সবাইকে কোল্ড ড্রিঙ্কস এনে দিল। সবাই যার যার মতো নিয়ে খেতে লাগলো। নূর মুখে দিয়ে ভ্রু কুচকে বলল, কোল্ড ড্রিঙ্কসটা কেমন যেন একটা ডিফারেন্ট টেস্ট। তানির কাজিন বলে উঠল, আর একটা স্পেশাল কোল্ড ড্রিঙ্ক, এটার টেস্ট একটু এরকমই, খেতে খেতে মজা পাবেন, খেয়ে দেখেন। নূর আর কিছু না বলে খেয়ে নিল। কোল্ড ড্রিঙ্কস খেয়ে সবার মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠল। হঠাৎ সবাই হাসতে শুরু করে দিল। নূর হেসে ঢুলতে ঢুলতে বলল, ঠিকই বলেছ, অনেক মজা, আরো দাও, আরো খাবো। এভাবে খেতে খেতে একসময় সবগুলো পুরো মাতাল হয়ে গেল। এসব দেখে আদিত্য সহ বাকি সবার ভ্রু কুচকে আসলো। আদিত্য সন্দেহ হতে লাগলো, নিশ্চয়ই কিছু একটা গড়বড় তোরা দেখলো। নূর একটা টেবিলের উপর উঠে নাচতে শুরু করে দিয়েছে। নাচতে নাচতে হেসে হেসে গাইতে লাগলো, কি রস খাওয়াইলি আমায় ওগো জড়ি না। নূরের সাথে বাকি সবাইও নাচতে লাগলো। আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে উঠে দৌড় দিল ছাদে যাওয়ার জন্য। বাকি ছেলেরাও ওর পিছে পিছে দৌড়ালো। আদিত্য দৌড়ে ছাদের দরজায় এসে দাঁড়িয়ে সামনে তাকাতেই ওর চক্ষু চরক গাছ হয়ে গেল। বাকি ছেলেরাও ওর পিছে এসে দাঁড়ালো। সামনে তাকাতেই ওদেরও চোখের মনি বেরিয়ে আসার উপক্রম। আদিত্য বুঝতে পারছে যে ও আসতে দেরি করে ফেলেছে, এখন আর ওর হাতে কিচ্ছু নেই। নূর টেবিলের উপর হাঁটু ভাঁজ করে রানীদের মতো মুড নিয়ে বসে আছে। কপালে একটা পেপসির মুখ দিয়ে টিপ বানিয়ে লাগিয়ে রেখেছে। বড় বড় করে রানী শিবগানি সেজে বসে আছে। ওর সামনে দুই দিকে দুই সারি হয়ে সৈন্যরা দাঁড়িয়ে আছে। আর নূরের ডান হাতের কাছে একজন মাথার উপর থেকে স্টিলের বোল নিয়ে হাতে লাঠি নিয়ে কাটাপ্পা সেজে দাঁড়িয়ে আছে। নূরকে এভাবে দেখে আদিত্য হাসবে না কাঁদবে বুঝতে পারে। বেচারা একটা শকের ভেতরে আছে। বাকি ছেলেরাও হতভম্ব হয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছে। নূর সবার উদ্দেশ্যে বলে উঠল, রানী শিবগামী আদেশ করেছে আজকের দরবার শুরু করা হোক। আজকে আমি আমার প্রজাদের ফরিয়াদ শুনবো, তাদের সব সমস্যা দুঃখ দুর্দশা দূর করব। এ মেরা বচ্চন হে, মেরা বচ্চন হি হে শাহরুখ খান। তাহলে দরবার শুরু করা হোক। সৈন্য সেজে থাকা একটা মেয়ে মাথা ঝাঁকিয়ে চিল্লিয়ে বলে উঠল, প্রথম ফরিয়াদি হাজির হো। একটু পরে ওখানে তানি ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর নূরের দিকে ঝুঁকে হাত দিয়ে আদাব করে বলল, রানী শিবগামীর জয় হোক, জয় হোক। নূর হাত উঠিয়ে বলল, ঠিক আছে বালিকা, বলো কি সমস্যা। তানি দুঃখী ভাব ধরে বলে উঠল, রানী সাহেবা, কি বলবো আপনাকে, আমার অনেক বড় একটা রোগ হয়েছে। দুনিয়ায় যত ডাক্তার কবিরাজ জ্যোতিষী ফকির বাবা সব দেখিয়ে ফেলেছি, তবু আমার এই রোগের কোনো সমাধান পাচ্ছি না। আপনিই বলুন আমি কি করব রানী সাহেবা, কি হবে আমার? তানির কথা শুধু আবির মনে মনে ভাবলো। তানির এমন কি রোগ হয়েছে যা আমি জানি না? ওর কি কোনো বড় রোগ হয়েছে? নূর বলে উঠল, বলো বালিকা, তোমার কি রোগ হয়েছে? তানি দুঃখী ভাব ধরে বলল, রানী সাহেবা, আমি যখন দাঁড়াই তখন আমি বসি না, আমি যখন বসি তখন দাঁড়াই না, আমি যখন হাঁটি তখন দাঁড়াই না, যখন দাঁড়াই তখন হাঁটি না, আমি যখন কথা বলি তখন চুপ থাকি না, যখন চুপ থাকি তখন কথা বলি না, আমি যখন ঘুমাই তখন চোখে দেখি না, যখন চেয়ে থাকি তখন ঘুমাই না, আমি যখন খাই না তখন ক্ষুধা লাগে, যখন খাই তখন ক্ষুধা লাগে না। এখন আপনিই বলুন আমি কি করব? আমার এই ভয়ঙ্কর রোগ কি কখনো সারবে না?
তানির রোগের বর্ণনা শুনে বেচারা আবিরের এখন নিজেরই আইসিইউতে ভর্তি হওয়ার মতো অবস্থা। ও কি ভাবছিল আর কি হলো? ও তো ভুলেই গিয়েছিল যে এদের সবগুলোর স্ক্রু ঢেলা হয়ে আছে। আবির দুষ্টু হেসে আস্তে করে বলল,